চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH রাত 8টায় কোন নিউজটা রিপাবলিক দেখাবে? আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি। আপনি কোন টিভি চ্যানেলে আমি তো দেখতে পাচ্ছি, আর কোথায় আমি শুনুন, আপনারা খুব উস্কাচ্ছেন। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু কিপ, আমি জানি বহু বলো ধরিনি রিপু দল বাড়িনি যাবো মা। নমস্কার, পুজো আসছে, পুজো প্রায় এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে প্যান্ডেলে ফিতে কাটছেন। ফিসফাস শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে 2026-এর ভোটের আগের শেষ দুর্গাপুজোর আয়োজন এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত শেষবার ফিতে কাটতে চলেছেন। এটা শোনা যাচ্ছে, এটা গুজব হতে পারে। অনেকে বলছেন যে 2026-এও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা অবশ্যই পুজোর আয়োজন করবেন, সেটা বিরোধী হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগাম যেন ইঙ্গিত পেয়ে গেছেন যে এবারের লড়াইটা খুব একটা সুখকর হবে না। আমাদের কাছে আমাদের প্রতিনিধি যে খবর পাঠিয়েছে ইতিমধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর নির্দেশ দিয়েছেন প্রত্যেক তৃণমূলের নেতাদেরকে যে দুর্গাপুজোটাকে এবার সবচেয়ে বড় PR এক্সারসাইজ অর্থাৎ জনসংযোগের জন্য সবচেয়ে বেশিভাবে ব্যবহার করতে। প্রত্যেক বিধায়ককে বলা হয়েছে তারা যাতে নিজেদের এলাকায় যায়, প্রতিটা প্যান্ডেলে যেন নিজেরা ভিজিট করে। সাংসদদেরকেও বলা হয়েছে তারা প্রতিটা বিধানসভা ক্ষেত্রের প্রত্যেকটা পুজোতে যেন যায়। প্রয়োজনে বোধহয় এবার আপনার বাড়িতে এসে তৃণমূল কংগ্রেস VIP পাসটাও দিয়ে যাবে। প্রয়োজনে এবার হয়তো আপনার বাড়িতে এসে যখন আপনি রিপাবলিক বাংলা দেখবেন পুজোর এই কয়দিন, তখন ঠকঠক করে তৃণমূল নেতারা হয়তো এসে বলে যাবে যে আসুন না একটু গল্প করি, আসুন না একটু দুজন মিলে ঠাকুর দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, তিনি অন্যবারের থেকে এবারের নির্বাচনটাকে একটু বেশি সিরিয়াসলি নিচ্ছেন। এবারের পুজোর আয়োজন শারদোৎসব, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা বামপন্থীরা বলেন, আসলে শারদোৎসব বটেই, কিন্তু আসলে হিন্দুদের, সনাতনীদের সবচেয়ে বড় সেলিব্রেশন, সবচেয়ে বড় পুজোর আয়োজন, বাঙালির সবচেয়ে বড় আয়োজন। সেই সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে নাকের ডগায় 26-এ ভোট, তাই ইমেজ ভালোর চেষ্টা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এবার দুর্গাপুজোয় ট্রেনে করে, প্লেনে করে পরিযায়ী শ্রমিকরা তো আসবেন, প্রবাসী বাঙালি তো আসবেন, কিন্তু আরও একবার যেন আসবেন তারা 2026-এর মে মাসে। পরিযায়ী শ্রমিকরা আসবেন সেবার দুর্গাপুজো বা ঈদের জন্য নয়, ভোট দিতে। আর সেই ভোটটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যাবে। একে SIR হচ্ছে, অনুপ্রবেশরা বেরোচ্ছে, যারা বাইরের ভোটদাতা, যারা সাধারণত আসেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের একটু আনন্দ ছিল, তারা এবার বোধহয় সত্যি ভোটটা দিতে একবারের জন্য হলেও আসতে চলেছেন।
দুর্গাপুজোতে এবার সবচেয়ে বড় থিম বোধহয় পরিযায়ী শ্রমিকদের একের পর এক যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই বার্তা একটা প্রতিবেদন এবং তারপর আমাদের স্পেশাল গেস্ট যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন, তৃণমূলকে খুব কাছ থেকে দেখেছেন এবং বাংলায় এই মুহূর্তে এপাং ঝপাং তিনি লেখেন না, কিন্তু তিনিও সুর ভাজেন, তিনিও কথার প্যাচে কথা বসান। কে জানাবো কিন্তু একটি প্রতিবেদনের পর। আজ চতুর্থী। মুখ্যমন্ত্রী অবশ্য পিতৃপক্ষ থেকেই মণ্ডপের ফিতে কাটা শুরু করে দিয়েছেন। তা নিয়ে নানা জনে নানা কথা বলছে ঠিকই, কিন্তু মমতার তাতে কি? মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না, ওটা দেবী পক্ষ থেকে করি। আমি প্যান্ডেলটা দেখতে এসেছি। পুজো শুরুর আগেই বৃষ্টিতে ভেসেছে কলকাতা। আগে ভাগে প্রশাসন সব জেনেও সামাল দিতে পারেনি। 11 জনের মৃত্যুর পাশাপাশি চরম ভোগান্তি সাধারণ মানুষের। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। বইপাড়ার রাস্তার ধারে ডাই করা বই আর কেউ কিনবে না। গড়িয়াহাটে দোকানে ভিজে চুপচুপে জামা হয়তো আর বিক্রি হবে না। ঘুরে দাঁড়াবার মতন ক্ষমতা নেই, আর যে ব্যবসাকে ঘুরে দাঁড় করাবো সেই পজিশন আর নেই। তো চোরগুলো সব খেয়ে বসে আছে, সরকারকে কিছু বলে লাভ নেই। সরকার যেখানে ভোটের পাবে সেদিকে পয়সা ঢাল। কিছু করার নেই, বছর পুজো শেষ এভাবেই, আর কিছু বলার না। সত্যিকারের এবারে পুজোটা এখানেই শেষ হলো। ইনকাম তো কিছুই করতে পারলাম না, যেটুকু ইনকাম করার আশা নিয়েছিলাম সেটুকু ধ্বংস করে দিল এই বৃষ্টি। পুজোর সময় মাথায় আকাশ ভেঙে পড়া মানুষগুলোর ভোট কি, এরপরেও আশা করেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুজোয় বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরাও। এবার মমতা ভোটের বাজি ধরেছেন এই পরিযায়ী শ্রমিকদের ওপরই। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। পরিযায়ীরা পাকাপাকিভাবে ফিরছেন না। রাজ্য সরকারের শ্রমশ্রীকে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন তারা। মাসে 5,000 টাকায় তো আর সংসার চলে না। এসআইআর শুরু হলেই মমতার এতদিনের ভোট ব্যাংক ভেঙে পড়বে, তাই এবার পরিযায়ীদের ভোট টানার পন্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিযায়ীরা মুখ ফেরালে মুখ্যমন্ত্রী হিসেবে এটাই শেষ পুজো হবে না তো মমতার? তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ারে মাত্র 4 দিন আগেই ভেসে গিয়েছে শহরবাসী। ক্ষমতায় থাকতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোকেই জনসংযোগের মাধ্যম করতে চাইছেন। রিপাবলিক বাংলা। আমাদের সাথে আজ যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলবো, কিন্তু তার সাথে কথা বলার আগে আমি চেষ্টা করেছিলাম সারা দেশের পরিযায়ী শ্রমিকদেরকে স্যালিউট জানানোর। আমি বিশ্বাস করুন তাদের রসবোধ দেখে আমি নিজে আমি দরকার হলে 1 ঘন্টার এই জবাব চাই বাংলার এপিসোডে 1 ঘন্টাই আমি তাদের কন্টেন্ট চালাবো। ওই ছেলেটি, যে ছেলেটি হঠাৎ করে অরণ্যদেবের মতন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে একটা করে ভিডিও নিয়ে আসতো, শুভনন্দন মাননীয়া, এটা ছিল হচ্ছে তার প্রত্যেকটা ভিডিওর প্রথম 2টো লাইন। বা ওই ছেলেটি যে এই মুহূর্তে হয়তো কুয়েতে রয়েছে, যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে বসে রয়েছে, তারা প্রত্যেকে হয়তো ইতিমধ্যে প্লেনের টিকিট বা ট্রেনের টিকিট কেটে ফেলেছে পুনেতে, বা স্বর্ণশিল্পী হিসেবে মহারাষ্ট্রতে এই মুহূর্তে যে দাদা বসে রয়েছে, যে দিদি এই মুহূর্তে গুরগাঁওতে কাজ করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিরে এসেছিল কিন্তু আবার অটো নিয়ে রায়গঞ্জ, দিনাজপুর বা বিভিন্ন জায়গা থেকে গুরগাঁও ফিরে গেছে। আজ প্রথমে তাদের নির্বাচিত অংশের বক্তব্য বা মশকরা বা স্যাটায়ার বা মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া এই পুজোর এপিসোডের আগের এপিসোডটিতে একবার শোনাবো। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে?
আপনার কন্যাশ্রী প্রকল্প, যার জন্য আপনি পুরস্কৃত পেয়েছেন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় আজ কোনো কন্যা সুরক্ষিত নাই। লক্ষ্মীর ভান্ডার, কোনো লক্ষ্মী সুরক্ষিত নাই। শিক্ষাশ্রী, কোনো শিক্ষার দাম নাই। বাংলার মাননীয়, আমি আপনাকে বলছি, মাসে 5 কেন, আমি আপনাকে 6000 টাকা করে দেবো পিসু ভাইপুকে। আপনি চেয়ারটা ছেড়ে দেন, বাংলার মানুষকে একটু বাঁচান, শান্তিতে থাকতে দেন, এই চোর চামারিগুলো বন্ধ করেন, ঠিক আছে? আর নয়, অনেক হয়েছে। নমস্কার মাননীয়া, শুভনন্দন জানালাম। আরে আমি পরিযায়ী শ্রমিক বলছি। এই যে পেছনে ব্যাগটা দেখেছো, ব্যাগটা কাঁধে নিয়ে পশ্চিমবাংলা থেকে চলে এসেছি চেন্নাই। বলছি তোমার ওই 5000 টাকা দেওয়ার গল্পটা শুনলাম, বাড়ি ফিরতে বলেছো না মাননীয়া? 5000 টাকা করে তুমি তো 12 মাস দেবে, 60,000 টাকা পাবো। যা দ্রব্যমূল্য, ওতে কি সংসার চলবে? আমি আপনার রাজ্যের জব কার্ডের এক্স শ্রমিক বলছিলাম। বলি, পরিযায়ী শ্রমিকদের আপনি ডেকে আনছেন, মাসে 5000 করে ভাতা দেবেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার রাজ্যে যেসব শ্রমিকরা রয়ে গেছে তারা কি করবে? তাদের কথা ভাবছেন না? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ। আমি আর কোনো ভনিতা, কোনো ধরনের কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে একদম স্ট্রেট রুদ্রদার কাছে যাচ্ছি। রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তুমি কবি নও, কিন্তু ক্যাচলাইন তুমিই ঠিক করে দিয়েছো। নাকের ডগায় 2026-এর ভোট, তাই ইমেজ ভালোর যেন চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অদ্ভুতভাবে সেটা চোখেও পড়ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই মহালয়ার পর এই প্যান্ডেলে ফিতে কাটেন, কিন্তু একটা ভয় কি কাজ করছে যে এবারই শেষ নির্বাচন মুখ্যমন্ত্রী হিসেবে, যেখানে তিনি চিফ গেস্ট? এটা তো বলতেই হয় যে এই চেষ্টা চলবেই, এবং এই চেষ্টা অমূলক নয়, কারণ যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা তৃণমূলের বিরোধী রাজনৈতিক দল করেন না, আকাশ যেমন নীল, সূর্য যেমন হলুদ থাকে মধ্য গগনে, সেটা শুধু বিরোধীরা দেখে এমন নয়, সাধারণ মানুষও দেখে। তো তাই তৃণমূলের এই লাগামহীন প্রশাসনিক সহায়তায় যে দুর্নীতি, যে অপরাধ করবার পরেও কলার তুলে কথা বলা, এটা কোথায় যেন এই বাংলাকে, এই বাংলার যারা বাঙালি রয়েছেন বা বাঙালি ছাড়াও অন্য যে মানুষেরা রয়েছেন, তাদের অত্যন্ত বিরক্ত করেছে। তাদের কাছে তৃণমূল একটা জ্বালাতনের নাম। তো তাই তারা কিন্তু, যেমন এর আগের বার পুজোয় জাস্টিস ফর আরজিকর তুলেছিল বা উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, তারা কোথাও যেন এবার এই পুজোর সময় আরও যে শতরূপে উপস্থিত হয়ে আছে যতবিধ অন্যায়, আরও যেটা বেড়েছে, টেনশনের মধ্যে রয়েছে তৃণমূল, যেন আবার প্যান্ডেল থেকে কেউ না কোনো স্লোগান তোলে। কারণ 26-এ আমরা ভালো বা আমরা ভালো করেছি এই বলবার জায়গাটা বড্ড কম। 26-এ আমি তো শুনছি বিভিন্ন প্যান্ডেলে বা আয়োজকদের বলা হয়েছে বাঙালির অস্মিতা নিয়ে বেশি করে ফোকাস করো। হ্যাঁ, দেখুন, মানে বাঙালিকে বাঙালি অস্মিতা মনে করাবার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো মানুষকে দেখেছেন জামায় লিখে রাখতে আমি মানুষ বলে? তা তো নয়। তো এই যে একটা চেষ্টা, কারণ অন্য কোনো কিছু তাদের করবার নেই, বলবার নেই, ফুরিয়ে গেছে। তারা কতটা বেশি মানুষকে জ্বালাতন করেছেন তা তাদের নিজেদের বাড়ির লোকের কাছেই তারা শোনেন এবং জানেন। রাস্তা দিয়ে বেশ কিছু লোকজন যাচ্ছে, এই চোর, এটা বললে আর কোনো জুতো চুরি করা, সেফটি পিন চুরি করা লোক আর ফিরে তাকায় না। যারা চাকরি, চাল, ডাল, মানুষের অধিকার চুরি করে, এই তৃণমূলের নেতা মন্ত্রীরা, তারাই কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে মেনে নিয়ে ফিরে তাকায়, এটা তারাও জানেন। তো তাই বাংলা এবং বাঙালির উৎসব, সনাতনীদের উৎসব, উৎসবটা কিসের? হিন্দু ধর্মের সবথেকে বড় পুজো, যেটাকে বামপন্থীরা পুজোটাকে উৎসবে রূপান্তরিত করেছিল। ধর্ম কোনো কিছু নয়, মানে এক থাকতে হবে না, না না। বসন্তকালে যে পুজো হতো, ভগবান শ্রী রামচন্দ্র তিনি তো বোধনটা করেছিলেন, জাগরণ ঘটিয়েছিলেন মায়ের পুজো করে, এবং তারপর থেকে শরৎকালে পুজো হয়। তো তাই যে সমস্ত কুপমণ্ডুকেরা রামচন্দ্রকে আলাদা করার চেষ্টা করেন মা দুর্গার কাছ থেকে, বেসিক্যালি তাদের নিয়ে ছুটির দিনে বা বন্ধের দিনে টোটাল একটা 24 ঘন্টা হাসার একটা আয়োজন বা প্রোগ্রাম তুমি করতেই পারো। তো এই শেষ ধাপে এসে 2026-এর আগে আর তাদের হাতে কোনো কিছু নেই। এসআইআর হবে বলে ঘোষিত হয়ে গেছে। এসআইআর তো নিয়ে ভারতবর্ষের যে কোনো সুস্থ মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। আমি এবং আমার মারা যাওয়া দাদু ভাই বা আমার ঠাম্মা একসঙ্গে ভোট দিচ্ছে, এটা তো আমরা কেউ চাই না। তো
বা আমার যে বোনটির বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তার শ্বশুরবাড়িতে ভোটার কার্ড আর বাপের বাড়িতেও ভোটার কার্ডে তৃণমূল ভোট দিচ্ছে, এটা তো আমরা চাই না। আরেকটা জিনিস রুদ্রদা কি অদ্ভুত দেখো, এটা মানে আমরা লাগাতার এটা খবরও করেছিলাম, ডিবেটও করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারকে আদালত ভৎসনা করেছিল আইন শৃঙ্খলার অবনতি যে শামশেরগঞ্জে হয়েছিল, মুর্শিদাবাদে, সেখানকার যারা ক্ষতিগ্রস্ত তাদের পুজোর আগে পুনর্বাসন দিতে পারেনি। মানে আদালতকে বলে বলে পুনর্বাসন দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন বিপুল টাকা ওরাও, বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো কলকাতা শহরে এই অবস্থা, আর অন্যদিকে মুর্শিদাবাদের হিন্দুরা তারা এই অবস্থার মধ্যে এখনও রয়েছে। হরগোবিন্দ দাসের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পাঠিয়েছেন, বা কি পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর গিফট হিসেবে? দেখুন, পুনর্বাসন তৃণমূল আগে নিজেদের কি করে করবে সেই চিন্তায় ব্যস্ত হয়েছে, মন ছোট করলে হবে না। মানুষের পুনর্বাসন করবার তাদের কোনো রকম অধিকার নেই, এটা তারা প্রমাণ করে দিয়েছেন। এই মুহূর্তে যেভাবে তাদের অন্তর্দলীয় কোন্দল যেটা চলে, একে অপরের চেয়ার কেড়ে নেওয়া, শেষ বয়সে এসে শেষ প্রহরে এসে যতটুকু যা পড়ে আছে সেটা কোনো রকমের পকেটস্থ করে নি, কারণ এরপর আমরা কি করব কেউ জানি না, কোন জীবিকায় যাব কেউ জানি না। না, তুমি কি সত্যি মনে করছো 2026-এ তৃণমূল কংগ্রেস মানে গদি হারাতে চলেছে? দেখো, দু তিনটে জিনিস। আমি এসআইআরটা সম্পূর্ণ একটা অন্য নিয়ম, এবং সেটা খুব স্বাভাবিক নিয়ম যে মৃতদেহ আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি, এটা হতে পারে না। একটা বিদেশি লোক আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি, এটা হতে পারে না। আমার বোন যার বিয়ে হয়ে গেছে সে একটা শরীর নিয়ে দুটো জায়গায় ভোট দিচ্ছে, এটা যেমন হতে পারে না, ঠিক তেমনই তৃণমূল এত সর্বনাশ করার পরেও থেকে যাচ্ছে, এটাও তো হতে পারে না। এটা তৃণমূল তোমার আমার থেকে, এই রাজ্যের, এই দেশের যে কোনো সুস্থ মানুষের থেকে নিজেরাও খুব ভালো করে জানে যে জলে দুধ না মেশালে, দুধে জলটা তো আলাদা কথা, জলে দুধ না মেশালে আমরা বেঁচে থাকতে পারবো না। তো এটা তারা শেষ চেষ্টা করছে, কিন্তু করেও তারা দেখছেন যে এসআইআর হতে দেব না, অমুক তমুক ভুয়ো ভোটার থেকে যাক, আমাদের সঙ্গে মৃতদেহরা ভোট দিক। তারা এটা বলবার পরেও কিন্তু তলে তলে বিএলএ বিভিন্ন রকম জায়গায় তারা গুঁজে দিচ্ছেন, অর্থাৎ এসআইআরটাকে তারা মেনে নিয়েছেন। কারণ জানেন, ওই সম্মানীয় মুখ্যমন্ত্রী নেতাজিন্দ স্টেডিয়ামে যোগ্য শিক্ষকদের লিস্ট তৈরি করে তাদেরই ডাকলেন, আবার আদালতে যোগ্যদের লিস্ট দিতে পারছেন না, অথচ তিনি নিজেই যোগ্যদের ডেকে প্রমাণ করলেন যে তার লিস্ট ছিল। সেই দিনই আমিও বলেছিলাম, অনেকেই বলেছিলেন যে এতে প্রমাণ তিনি করে দিলেন যে লিস্ট তার কাছে জানা, কারা চাকরি হারাবে এবং কারা চাকরি পাবে অযোগ্য হয়ে, এটাও তার কাছে জানা। বেসিক্যালি তিনি সময়টাকে নষ্ট করছেন এবং ধরা পড়তেই হবে। তিনি যা যা দাবি করছেন সেগুলো যে মিথ্যে, তা অত্যন্ত সম্মানের সঙ্গে একটা সম্মানীয় চেয়ারে বসে সেই চেয়ারের মর্যাদাটাকে তিনি ক্ষুণ্ণ করবেনই। এবং যারা ওই কথা বিশ্বাস করতে চাইছে না, কিন্তু এছাড়া উপায় নেই, আমার বাংলার যারা অসহায় মধ্যবিত্ত বাড়ি, নিম্নবিত্ত বাড়ির যে ছেলে, আমার বাবা মা শিক্ষক ছিলেন, আমার পরিবারের অধিকাংশ লোকই শিক্ষক, তো তাই ফলত যারা শিক্ষাকর্মী বা যারা শিক্ষা জগতের শিক্ষকতা চাকরি চেয়েছেন, তাদের যখন রক্তাক্ত করা হয় মেরে, ব্রাত্য বসুরা অভিনয় করবার সময় পান এবং প্রমাণ করে দেন যে শিক্ষা দপ্তর বলে কোনো কিছু নেই। অভিনয় করা খারাপ বলছি না, কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেল একটা অত্যন্ত কঠিন দপ্তরের মন্ত্রী যখন দপ্তরে যাবার কাজই খুঁজে পায় না, তখন তিনি শুটিং করা ছাড়া বা এলাডিং বেলাডিং সইল, আমায় কে প্যাক মারিল, এটা ছাড়া তো তার কাছে কোনো কাজ থাকতে পারে না। তো এই পুরোটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিলক্ষণ তারা জেনে গেছেন। ফলত এসআইআর যদি নাও হয়, মানুষ কি কখনো চায় যে আচ্ছা আমার জামাই তৃণমূলের বিরাট চোর, ও পুকুর বুঝিয়ে বাড়ি করে, ওর সঙ্গে মেয়ের বিয়ে দিই? কোনো সুস্থ বাঙালি পরিবারের বাবা কি এটা চাইবেন? কোনো সুস্থ বাঙালি পরিবারের মা কি এটা চাইবেন যে আমার ছেলের আমি বিয়ে দেব তৃণমূলের কোনো এক নেতার সঙ্গে যে কালকেই জেলে চলে যেতে পারে? আগে না। আমরা হয়তো অনেক কথা, বাঙালিরা হয়তো অনেক কথাই একটু পরে বলি। হয়তো আমাদের সন্দেশখালির আগে ইয়েতে যে মেয়েটির হাঁসখালিতে যে হত্যাটা হয়েছিল, যাকে নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছিলেন, এই ঘটনাতে তো পরিষ্কার আমার বাঙালির মায়েরা, বোনেরা, বাবারা, জেঠুরা, কাকুরা যারা রাত জেগেছিল, তো তারা সেদিন জাগেননি। কিন্তু তারা তো ইচ্ছা করে জাগেননি এমনটা নয়। মানে আরজিকর কোনো ঘটনা নয়, সব ঘটনার সলতে
মানুষ যেন তৈরি ছিল বারুদ নিয়ে বদলটা চাই বলতে, তাই তারা জেগেছিলেন। তো তারা তো জেগে উঠেছেন। সারা গ্রামে গ্রামে অত্যাচার হচ্ছে। আমরা জানি গ্রামে শহরের থেকে একটা ডিফিকাল্ট কন্ডিশন থাকে, সেখানে এমএলএ, তার সঙ্গে সঙ্গে থানার পুলিশ অফিসার, এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে সম্মানীয় যারা আইএএস এবং আইপিএস রয়েছেন তাদের একটা বড় অংশ যারা পেপার তৈরি করে দেন কেন্দ্রীয় সরকারের নানান খাতে মানুষের জন্য আসা টাকা কিভাবে তৃণমূল পঞ্চায়েত সিস্টেম দিয়ে আত্মসাৎ করতে পারবেন, এই একটা বড় অংশের আইএএস আর আইপিএস তারাই তো তৃণমূলের জেলা সভাপতি হয়ে জেলাগুলোকে কন্ট্রোল করে। মানুষ লুটের টাকা শোনা যায় পুলিশ জিপ মারফত নেতাদের বাড়ি পৌঁছে দেন, এবং এই বাহক হিসেবে কাজ করবার জন্য ডিএ না পাওয়া পুলিশের অধস্তন কর্মচারীরা যারা জানেন আমি পাপীদেরকে আড়াল করছি আর যাদের সঙ্গে অন্যায় ঘটছে তাদেরকে আমি লাঠিপেটা করছি, তার বাড়ি ফিরে বৃদ্ধ বাবাকে তিনি যখন ওই ঘুষের বা লুটের টাকায় ওষুধ কিনে দেন, সেই পুলিশ অফিসারের বাবা কিন্তু কাঁপা হাত নিয়ে কিন্তু বলে ওঠেন, খোকা কি ওষুধ দিয়ে বাঁচাচ্ছিস আমায়, এতে তো মানুষের রক্ত লেগে। আচ্ছা, আমাকে একটা কথা বলো। কথা বলার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তুমি অত বড় মাপের কবি নও। না, আমি একদমই নই। কিছু তো লিখে এনেছো কোথায়? জবাব চাই বাংলাতে আজকে। আমি এখানে বসে বসেই আরো বেশি করে তোমার কথা শুনতে শুনতেই আমি কিছু লিখবার চেষ্টা করছি। আমি তো ওইভাবে, আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম, আমি যখন বলছিলাম ততক্ষণের মধ্যে তোমার কল লেখা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো যেটাই হোক না কেন, আমার সমস্ত যারা কবি বন্ধু রয়েছেন, যাদের কলমে বোধহয় বারুদ থাকতো, যাদের হৃদয়ে আগুন থাকতো, তারা বোধহয় নিজেদের প্রাণ, পরিবার এবং জীবিকার জন্য কলমের কালিটাকে কোথায় রেখে দিয়েছেন, ওই দোয়াতটাকে, তাই বোধহয় আর সেই আগুন ঝরা লেখাগুলো তারা লিখতে পারেন না। আমি কবি নই, কিন্তু ওই বাংলার মাটিতে তৃণমূল বাংলার বাঙালি না বললেও যেটা যেটা লেখা যায়, বলা যায়, পারফর্ম করা যায়, হ্যাঁ, অনুব্রত মণ্ডলের মতো সেই বাংলার শব্দকোষ হয়তো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চান, তৃণমূল চান, আমরা তৈরি করতে পারি না। কিন্তু এইবারের পুজোটা খুব যেহেতু ইন্টারেস্টিং, তাই আমার মনে হচ্ছে শেষ সম্বল ওই খড়কুটো ধরে আঁকড়ে বাঁচবার চেষ্টার মতোই এবার মা দুর্গাকে আঁকড়ে ধরে হিন্দুত্ব, সনাতনী, বাংলা, বাঙালি করে একটা বাঁচবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম মেনে। আর কোনো অজুহাতে বাংলা বাঙালির যারা ভালো করতে পারেনি, উল্টে বাঙালিকে পরিযায়ী শ্রমিক বানিয়েছে, সেটা অভয়া বা তিলোত্তমার বাবার চোখের জল হোক, বা ওদিকে তামান্না খাতুনদের বাবার পরিযায়ী শ্রমিক হয়ে চোখের জল হোক, তারা এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবে। তাই তৃণমূলের কোনো নেতারা, আপনারা যে প্যান্ডেলেই যাবেন, মহালয়া হয়ে গেছে, রেডিওতে না শুনে অনেকে মোবাইলে শুনেছেন, কিন্তু যেখানেই যাবেন সেইখানে এই দৃশ্য দেখতে পাবেন আপনার পাড়ার তৃণমূলের নেতা বা মন্ত্রী ইমেজ ভালোর জন্য কি করছেন। তবে হ্যাঁ, তৃণমূলের সবাই মোটেই খারাপ নয়, 99 জন খারাপ হলেও একজন তো ভালো আছে। তারা কি বলে ফেলবে এটাই বলি। ইকিড় মিকিড় চামচিকিড় ধুমধামেতে পুজো, লিক পাংচার সারিয়ে নেব প্যান্ডেলেতে খুঁজো, যা ঝেড়েছি যা মেরেছি পুজোয় দিলাম ঢেলে, কি করেছি সব ভুলে যান আসুন হেলে দুলে। এই যে দেখুন থিমের পুজো, ঢ্যাঙ্কুড়াকুর ঢাক, এই যে দেখুন থিমের পুজো, ঢ্যাঙ্কুড়াকুর ঢাক, সবার পকেট মেরেই দাদা আমার চিচিং ফাঁক। ওই যে বড় ঝাড়বাতিটা চাকরি চুরির টাকায়, ওই যে মায়ের সামনে বড় ঝাড়বাতিটা, ওটা চাকরি চুরির টাকায় চাঁদার সাথে মিশিয়ে দিলাম। এসব হিসেব কে চায়? ঠান্ডা বেশি, ঠান্ডা বেশি, নতুন এসি প্যান্ডেলের চারদিকে, আরে দর্শনার্থী কষ্ট পাবে, নেতা ভালো থাকে। পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত। ময় ভাই, আমাদের এই পুকুর ভরাট করার টাকায় এসব বন্দোবস্ত, আরে জনগণের টাকা মেরে হোক না পুজো মস্ত। তবে নাকের ডগায় 26শে ভোট, দাদা ইমেজ ভালোর চেষ্টা, এই নাকের ডগায় 26শে ভোট, ইমেজ ভালোর চেষ্টা, দুর্গা পুজোর ছলে এবার পুরো ঢেকে দেব কেসটা। এই যে আমার পাঞ্জাবিটা দেখতে কেমন ভালো, এই যে আমার পাঞ্জাবিটা দেখতে কেমন ভালো, ব্ল্যাক মানিতে এসব কেনা, ওই যাকে বলে কালো। তবে একটা গোপন কথা করেন না পাঁচকান প্লিজ, তবে একটা গোপন কথা করেন না পাঁচকান,
যে ছেলে মেয়ে বাজাচ্ছে ঢাক তাদের চিনতে চান। আন্দোলনে ছিল সবাই, চাইতে হতে মাস্টার। ওরা আন্দোলনে ছিল সবাই, ওরা চাইতে হতে মাস্টার। চাকরি গেছে তাই হাতেতে ঢাক, নেই তো চকার ডাস্টার। দিদির রাজ্যে ওদের পাশে আমরা কিন্তু আছি। দাদা, দিদির রাজ্যে ওদের পাশে আমরা কিন্তু আছি। চাকরি ঝেড়েও দিলাম রেখে ওদের আমার কাছাকাছি। বন্দোবস্ত নিখুঁত এবার, তাই তো দাঁত কাপাটি। বন্দোবস্ত নিখুঁত এবার, তাই তো দাঁত কপাটি। গুলিয়ে গেলেই 26-এতে সদল বলে ছুটি। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। জয় মা দুর্গা বলছি বটে, কিন্তু মা দুর্গাকে কেন্দ্র করে এবার পিআর এক্সারসাইজটা খুব বেশি চোখে পড়ছে। এটার কারণটা কি হতে পারে? এক, তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা সত্যি আসল সনাতনী, তারা সবচেয়ে বেশি হিন্দুত্ব এবং বাঙালির যে আবেগ সেটার সবচেয়ে বড় সেলিব্রেশন তারা করছে। দুই হতে পারে রুদ্রদা, যে তারা খুব স্পেসিফিক্যালি এইটা ভাবার চেষ্টা করছে যে বিজেপি এই সমস্ত কিছু তো ভুল বলে, আসলে তো আমরা দেখো জগন্নাথ মন্দির বানিয়ে দিয়েছি, আমরা দুর্গা দালান করছি, আমরা বিপুলভাবে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে আমরা সেলিব্রেশন করছি। প্রবলেমটা কোথা থেকে? না, আমার যেটা মনে হয় যে তৃণমূলীয় এই যে প্রচেষ্টা, আমরা তৃণমূলের অবদান সনাতন ধর্মের ওপরে আমরা কিন্তু ভুলব না। দেখো, ভারতীয় জনতা পার্টির আমি সমর্থক, একজন কার্যকর্তা বলে আমি তৃণমূলের নামে তো মিথ্যে কথা বলতে পারবো না। আমাদের যারা সনাতন ধর্মের দেব দেবী তাদেরকে আমরা নিজেদের বলে রিলেট করি, তাই আমরা অধিকাংশ জনই, অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের অধিকাংশ জনই কিন্তু প্রার্থনা করতে, তাদের ঈশ্বরের সঙ্গে দেখা করতে অন্যান্য অবয়বে তৈরি করা বিভিন্ন জায়গায় তারা যান, যেমন আমাদের মন্দির। কিন্তু আমাদের বাড়িতেই আমরা আমাদের সনাতন ধর্মে যে দেবদেবীরা রয়েছে তাদেরকে কোথায় যেন পরিবারের লোক মনে করি। এটা তো ভুল নয়। তাই তৃণমূল পরিবারের লোক বানাতে গিয়ে এতটাই আন্তরিকতা সনাতনীদের সামনে রেখেছে। আমার মনে হয় প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাওয়ার সময় তৃণমূলের যে পুজোগুলো হবে নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন। আপনারা মনে রাখবেন যে তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান দিয়ে তারা বলে দিয়েছিল রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল। নিশ্চয়ই আপনারা ভোলেননি যে তৃণমূলের সাংসদ যিনি কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে এসে কৃষ্ণনগরের মানুষের কথা না বলে পার্লামেন্টে বড়লোকি ব্যবসায়ীদের কথা বলেন, তিনি বলেছিলেন মা কালী মদ ও মাংসের দেবী। নিশ্চয়ই আপনারা ভোলেননি যে তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ কিছুদিন আগেই পরিষ্কার বলেছিলেন আরও এক ধাপ এগিয়ে যে শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, যার পাসপোর্ট কখন কোথায় কোন দলে থাকে বুঝতে পারা যায় না, যিনি নিজের মাটি খুঁজতে গিয়ে, যেমন আমরা মায়ের মাটি নিয়ে আসি বিভিন্ন দিক থেকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো ফটো নিয়ে বেরোন, কখনো বিভিন্ন জায়গার মাটি পকেটে রাখেন। তিনিও চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য একবার ত্রিপুরা একবার পশ্চিমবঙ্গ করতে করতে তিনিও কিন্তু বলে ফেলেছেন যে মা কালীর নবতম রূপের মধ্যে যেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার মনে হয় যারা সনাতনীরা আমাদের এই গল্প আড্ডা কথা শুনছেন, পুজোর যেখানে আবহাওয়া তৈরি হয়ে গেছে, তাই সনাতন ধর্মে আমাদের যারা ঈশ্বর তাদেরকে যে আন্তরিকতা নিয়ে দগ্ধ করেছে, কলুষিত করেছে, নিপীড়িত করেছে, অপমান করেছে, অসম্মান করেছে, তারা দুর্গা পুজোকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা 26-এর পাপের বৈতরণী পার হতে আসছে। না, এটা অনেকে বলছে যে তোমাদেরও একটা টেনশন শুরু হয়েছে, কারণ তোমরা ইনফ্যাক্ট তুমি বলতেও পারে ইজেডসিসির যে পুজোটা যেটা হয় সেটা তো তোমরা সত্যি মানে যেভাবে অন্য পুজোগুলো হয় নেতাদের যে পুজোগুলো সেরকমভাবে সেই স্কেলে তো তোমরা করতে পারছো না। না, সত্যিই তো তাই। মানে একটাই কথা, সজল ঘোষ তাও ব্যাটিংটা করছে, বিজেপি নেতাদের বড় পুজো কোথায়? আমি একদম এই প্রসঙ্গে আসতেছি, সত্যিই তো বিজেপি নেতাদের বড় পুজো কোথায়? দেখো, সজল ঘোষের যে পুজো রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেটা একটা ঐতিহ্যশালী পুজো, তার ব্যাপকতা অনেক দিন ধরেই অনেকভাবে বেশি, এবং সজল ঘোষ সেটা আরও নতুন করে মানুষের কাছে কিভাবে তুলে ধরা যায় তার জন্য ভাবনা চিন্তা করছেন। এবার সজলবাবুর পুজোর সঙ্গেও আমি কোনো রকমভাবে জড়িয়ে রয়েছি, তো সেটা আলাদা কথা।
ইজেডসিসির এই যে পুজোটা, দেখো ওই অঞ্চলে একটা পুজোর দরকার তো অবশ্যই ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু সামান্য যেখান থেকে পাই অর্থ সাহায্য আমরা ততটুকু দিয়ে পুজোটা করার চেষ্টা করি। হ্যাঁ, আড়ম্বর হয়তো আমরা করতে পারি না তৃণমূলের নেতাদের মতো, কারণ এই যে আমি কবিতাটা বললাম যে চাকরি চুরির টাকা, রেশন চুরির টাকা, চাল ডাল চুরির টাকা, আবাস চুরির টাকা, জব কার্ড চুরির টাকা দিয়ে তো আমরা পুজো করি না। কে বলেছে যে মা সেখানেই আসে যেখানে আড়ম্বর বেশি, যেখানে আন্তরিকতা থাকে, আড়ম্বর কম হোক বা বেশি হোক না কেন, মা সেখানেই অধিষ্ঠান করেন। তাই আমাদের পুজো বিরাট জাঁকজমক হয়ে বিভিন্ন রকম প্রাইজ হয়তো আনতে পারেন না, আর যে প্রাইজের মধ্যে কোথায় মানুষের ঘাম আর রক্ত লেগে রয়েছে সেই পুজোতে হয়তো আমাদের মন নেই। তাই আমরা গর্বিত আমাদের ছোট পুজোটাকে নিয়ে। এবারও আমরা এবারে হচ্ছে পুজোটা, হ্যাঁ কষ্ট করে এবার আমরা পুজোটা করছি। তো যারা আসবেন এলাকার মানুষেরা জড়ো হচ্ছেন, এবং সব থেকে বড় কথা এবারের পুজোতে, ইজেডসিসি পুজোতে, পুজো তো যে কোনো কারুর হতে পারে, ইভেন আমরা যারা তৃণমূলের বন্ধুরা রয়েছেন আমরা তাদেরও আমন্ত্রণ করতে চাইছি ইজেডসিসির পুজো। তবে একটাই কথা বলবো, প্লিজ আপনাদের একটা সুনাম আছে, আপনারা যেখানেই যান নিজেদের মধ্যে মোবাইল এবং জুতো চুরি করেন, এইটা প্লিজ অন্তত এইবার পুজোর সময় 26শে বিদায় লগ্নে যে অন্তত ইজেডসিসি থেকে আসুন। ভোগেরও বন্দোবস্ত করা আছে, আপনাদের মতো ঝাড়া মালপত্র দিয়ে নয়, ওই চাল ডাল একটু বেগুন ভাজা টাইপের যতটুকু হয়, আর লুচি আলুর দমের মতো, বা ওই সাদা আলুর তরকারি দিয়ে একটু চামচ বা বাসনগুলো বাড়ি নিয়ে চলে যাবেন না, হ্যাঁ, কারণ খুব কষ্ট করে ইয়ে করা। আর জুতো যেন হাওয়াই চটি যদি পরে আসেন, হাওয়াই চটিটা পরেই বাড়ি যাবেন, অন্য কারো চামড়ার চটি কষ্ট করে কেনা এটা চাই না, কারণ এটা তো তুমি মানে পুজোকেও ভাগ করে দিচ্ছ। না না, একদম ভাগ করিনি। তুমি তৃণমূল কংগ্রেসের এই যে এই বলছো, এই না না, আমি তো আসতে বলছি ওয়েলকাম। আমি আবার বলছি, যে সমস্ত কমরেডরা লাল পাঞ্জাবির নিচে লুকিয়ে রেখে দেওয়া পৈতেটাকে নিয়ে ঘোরাঘুরি করেন, যে সমস্ত কমরেডেরা বাইরে নীল সুতোর বিড়ি খেলেও ঘরে গিয়ে দামি চুরুট বা সিগারেট ধরান, আমি তাদেরও আসতে বলছি। সেকুলার মানেটা কি? সেকুলার মানে তো পরিষ্কার সোজা কথায় আমি স্বধর্ম লালন করব, অন্য ধর্মে প্রীতি, বাস এটাই তো আমার সেকুলারিজমের সব থেকে বড় উদাহরণ। হিন্দু ধর্ম অস্বীকার, অন্য ধর্মে ইফতার, একই মিথ্যে বারবার, তার নামে কি সেকুলার? এইটা করতে গিয়ে তারা ধরা পড়ে গেছে। তারা বলেন যে আমরা পুজো উৎসবে মানুষকে জল টল দেব, পুজোর ভিড়কে কাজে লাগিয়ে উল্টো দিকে লাল শালু দিয়ে গণতান্ত্রিক কেন্দ্রিকতায় অবক্ষয়ের বিমূর্ততা নিপাত যাক বলে জটিল ভাষা লিখে গরিব মানুষের পার্টি বলে বই বিক্রি করব, সেই সব দিন চলে গেছে। তারাও বিভ্রান্ত, আমি তাদের অসম্মান করছি না, তারা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন। তারা পাকিস্তানের ওপরে যখন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে যখন আমাদের দেশের সেনাবাহিনী উগ্রবাদী ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেয়, তখন তারা যে পাকিস্তানের জন্ম তারা দিয়েছিল সমর্থন করে মুসলিম লীগকে, তারা সেই ইতিহাসকে ভুলতে না পেরে ও করে ডুকরে উঠে তারা কলকাতার রাস্তায় মিছিল বার করে, যুদ্ধ নয় শান্তি চাই আমরা সবাই তমুকে। কিন্তু বাঙালি তো মেনে নিয়েছে, বাঙালির মানে সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সাপোর্ট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একবার পিসিআরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেছেন, কখনো অস্পষ্টভাবে ভুল মন্ত্রোচ্চারণ, কখনো পুজো নিয়ে বিভিন্ন ধরনের কথোপকথন, কখনো এমন কিছু কিছু কথা যে কথাগুলো আসলে বাঙালি বুঝছে যেটা ঠিক নয়, কিন্তু তারপরেও তো আমি রুদ্রনীল ঘোষকে জিজ্ঞেস করব, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিপুলভাবে ভোটে জিতিয়ে এনেছেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে না, রুদ্রনীল ঘোষরা পাচ্ছে না? দেখি আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বড়দে নমো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নমো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী,
বন্দিতাগ্নি যুগে দেবী, সর্বসৌভাগ্য দায়িনী, চণ্ড মুন্ড বোধে দেবী। রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো বলেছিলেন, মানে কুচো যুব শোক ভীত মুক্তাহারে, বিভিন্ন ভাইরাল ক্লিপ আমরা দেখেছি। তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ম্যান্ডেট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, উনি যদি কিছু নাও বলেন, আবার ভুলও বলেন, তাও মানুষ করবে, মানে পাবলিক চাইছে। না, তুমি তো সিনেমার মানুষ, না না পাবলিক যদি চায়, না না ডেফিনেটলি। তফাৎটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যেভাবে অশরীরী ভোট পায়, সত্যি আমরা সেটা পেরে উঠিনি। আমরা আমাদের কাজ জীবিত মানুষদের নিয়ে, আমরা সেই ভোটটা পাচ্ছি, কিন্তু আমরা মৃত ব্যক্তি তাদের ভোট পাই না, আমরা ভুয়ো ব্যক্তি যারা এক্সিস্ট করেন না তাদের ভোট পাই না, এমনকি আমরা পেতে চাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে বিদেশিদের ভোট অবধি তিনি পাচ্ছেন। এবার সেই দিকে তিনি তাকিয়ে রয়েছেন। আজকে সনাতন ধর্মের যে মন্ত্রোচ্চারণ সবাই যদি না পারে করবেন না, তার মধ্যে কোনো বিফলতার জায়গা নেই তো, কিন্তু যেভাবে উনি দাপটের সঙ্গে ভুল মন্ত্র বলছেন, ভুল কথাবার্তা বলছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উনি বিধানসভা থেকে সোচ্চারে উচ্চারণ করে তিনি পৃথিবীর কাছে নিজের যে চেয়ারের যে সম্মান সেটা নষ্ট করেছেন। নামাজের মঞ্চ থেকে ঈদের সময় আমি যদি খুব ভুল না করি, সেখান থেকে হিন্দু ধর্ম গন্দা ধর্ম এই কথাটা তিনি বলেছেন। তিনি নিজেকে অত্যন্ত রকম ব্যথিত জায়গায় নিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পশ্চিমবঙ্গের মানুষের একটা অনুকম্পা রয়েছে, যেটাকে অনেকে মনে করেন যে সমর্থন বলে। প্রেতাত্মাদের ভোট পাওয়া এটা তো খুব সাধারণ কথা নয়। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তন্ত্র সাধনা করেন, তাই ভোটের সময় যত অশরীরীরা ব্যক্তিগত আক্রমণ না করবেন মুখ্যমন্ত্রীকে, এটা না 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 তন্ত্র সাধনা কি ব্যক্তিগত আক্রমণ? এটা যে কোনো কেউ পারেন না। তন্ত্র সাধনা অত্যন্ত কঠিন একটা সাধনা, হতেই পারেন সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই সাধনা করেন, তাই তো যে যারা মৃতদেহ তারা এসে ভোট দিয়ে যায়। দেখুন একটাই কথা, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত বোঝেন। এই যে লক্ষ্মীরা যারা মারা যাচ্ছে, নিপীড়িত হচ্ছে, যাদের ক্ষতবিক্ষত বা নিথর দেহ লাশ হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকছে, তিনি হিন্দু হোক বা মুসলমান বোন হোক না কেন, এটা কি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন না? তারা পাচ্ছেন। ময়ূক ভাই, আমি একটা কথা আমাদের দর্শক বন্ধুদের কাছেও তুলতে চাই। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পাচ্ছে, কারেক্ট? 30% যদি আমি গোল গোল হিসেবে বলি, তাহলে আমাদের যে মুসলমান পরিবারের যে বোনেরা রয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কিসের ভাণ্ডার? মা লক্ষ্মী হিন্দু দেবীর ভাণ্ডার তারা পাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। অর্থাৎ তাদের মা লক্ষ্মীর ভাণ্ডার নিতে কোনো অসুবিধে নেই, তারা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু 70% হিন্দু এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে তৃণমূল কত % ভোট পায়? মাত্র 17%। তৃণমূল ভোট পায় 47%, 30% একদম আমাদের মুসলমান ভাই বোনদের ভোট। এবং এই 70% লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যারা আমাদের বোনেরা, মায়েরা, দিদিরা রয়েছে, তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডারটা নিচ্ছেন, কিন্তু মাত্র 17% ভোট দিচ্ছেন 70-এর মধ্যে। এ তো ভারী অন্যায়, কারণ তাদের চোখটা অনেকটা স্পষ্ট। আর এই নানাবিধ ঘটনায় বাকিরা কিন্তু এই জড়তা কাটিয়ে ফেলেছেন। তাই 4 এবং 5% যে ভোটটা গ্যাপ হয়ে রয়েছে, তা আমাদের মুসলমান সমাজে যারা মুসলমান সমাজকে বড় করে উন্নীত করতে চায়, পড়াশোনা শিখে দারিদ্রতার জায়গা থেকে যারা বড়ভাবে তুলে ধরতে চায়, এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথম দিনেই যে কথা স্পষ্ট করেছিলেন যে আমাদের মুসলমান ভাইরা যারা পড়াশোনা কম জানে, যাদের হাতে ছুরি, পাথর, বোম, বন্দুক ধরিয়ে নেওয়া হচ্ছে, আমাদের লড়াই মুসলমান ভাইদের ওই হাতগুলোর সঙ্গে যে হাতে ধরা রয়েছে ছুরি আর পাথর বা বন্দুক। আমরা চাই না আমাদের মুসলমান ভাইরা দেশের কাজে নিজেদের নাম না করে তাদের পরিচিতি আসুক, গ্রেপ্তার হলেন মোহাম্মদ অমুক বা তমুক আলী। আমরা চাই না, আমরা চাই দেশ গড়ার কাজে, আমরা চাই তাদের হাতে কলম উঠুক, তাদের হাতে কাজ আসুক, তারাও আমাদের হিন্দু ভাইদের মতো ওই তামান্না খাতুনের বাবার মতো পরিযায়ী শ্রমিক হয়ে বাধ্য হয়ে তামান্নাকে ছেড়ে চলে গেল, আর পশ্চিমবঙ্গের ঘটনায় ফিরে এসে নিজের মেয়ের মৃতদেহ দেখলো আমার তামান্না খাতুন বোনটার বাবা।
তো ফলত এরা কি সবাইকে মানে নির্বোধ ভেবে ফেলেছেন? তা তো নয়। এসআইআর হোক আর না হোক, হবেই। এসআইআর এর বিষয়টাকে সরিয়ে রেখে দিয়ে বলছি যে এসআইআর যদি আরো দেরিও হয় তাহলেও পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে যারা সাদা চোখে দুনিয়াকে দেখেন, যারা চান যে তার পরিবার আর দগ্ধে দগ্ধে ধার দেনায় মরবে না, তারাও কিন্তু জানে যে তৃণমূল নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছে, মানুষের উপকার করার প্রবণতা তারা আজ 5-7 বছর আগে থেকে হারিয়ে ফেলেছে। এখন যারা এক্সিস্ট করছে তারা ওই একবার বিদায় দেমা, চিরকালের জন্য ঘুরে আসি, এই কথাটা বলবে। আমাদের একদম সময় শেষ, কিন্তু যাওয়ার আগে মানে তোমার বিদায়বেলা এই এপিসোড থেকে কোনো কিছু শোনাবে নাকি? শক্তিশালী হচ্ছে ভারত, গর্বে ভারতবাসী, মলিন মুখে উঠছে জেগে আবার নতুন হবার হাসি। শত্রু দেশও ভারতকে আজ আর চোখেতে মাপে, মোদির গড়া নতুন ভারত খুব রেখেছে চাপে। আগের মতো হম্বিতম্বি কেউ করে না আর ভারতকে নিয়ে, আগের মতন হম্বিতম্বি কেউ করে না আর। ভারতবাসী শক্তিশালী, সবার অহংকার, গড়ছেন যে দেশ মগ্ন হয়ে, এই গেল তার জন্মদিন। 75-এ পা রেখেছেন, আজ আমাদের দিন। সুস্থ থাকুন, গড়তে থাকুন প্রিয় প্রধানমন্ত্রী, সুস্থ থাকুন, দেশ গড়তে থাকুন প্রিয় প্রধানমন্ত্রী। ভাবতে থাকুক, কাঁপতে থাকুক যত ছোট্ট ষড়যন্ত্রী। কি অবাক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার অনেকেই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসুন এবং দুর্গাপুজোর উদ্বোধন করুন। অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি আসবেন বলে কথা দিয়েছেন, এমনটাই আমরা শুনছি আমাদের সূত্রের মোতাবেক। শুভেন্দু অধিকারীও তিনি গিয়ে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন অমিত শাহকে। নরেন্দ্র মোদী এবার আসেন কিনা সেটা গোটা বাংলা তাকিয়ে রয়েছে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।